আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে বোটানি চ্যাপ্টার 1-এর দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আজকের ক্লাসে যে টপিকগুলো পড়াবো এগুলো প্রতি পরীক্ষাতেই আসে। এইচএসসি পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এখান থেকে প্রায় কোশ্চেনগুলো আসে। তোমরা যদি ক্লাসটা ভালো মতো করো তাহলে মনে করো তোমার এইচএসসি অ্যাডমিশন দুটোই কভার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, সবার আগে কী পড়বো আমরা? সেল ওয়ালটা পড়বো। তো দেখো, সেল ওয়াল জিনিসটা কি? সেল ওয়াল মানে কি? আমাদের কোষের একটা ওয়াল হচ্ছে কি একটা নির্জীব বস্তু। তাহলে তোমাদেরকে আমি দেখাই, দেখো। তো এইটা মনে করো হচ্ছে একটা কোষ। কলমটা চালু করে নিই। দেখো, এটা মনে করো একটা হচ্ছে কোষ। এটা একটা কোষ। এটা হচ্ছে আমার কোষের নিউক্লিয়াস। এটা হচ্ছে আমার কি কোষ ঝিল্লি। এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। তাহলে দেখো, এই আমার সজীব আবরণের বাইরে একটা নির্জীব আবরণ থাকে। এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে। এই যে নির্জীব আবরণ, এই নির্জীব আবরণকে কি বলা হয়? আমার কোষ মানে কোষ প্রাচীর অথবা সেল ওয়ালটা বলে। তাহলে এই সেল ওয়াল নিয়ে আজকে আমাদের বিশদ আলোচনা হবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমার একটা সেল ওয়াল। ঠিক একইভাবে এর পাশে একটা সেল ওয়াল থাকবে। সেল ওয়ালের মাঝখানে এখানে কি থাকবে? আর একটা কোষ থাকবে। এখানে কি আর একটা কোষ থাকবে। তাহলে দেখো, এই মাঝখানে কি একটা পর্দার মতো হয়ে গেছে না? এই পর্দাটাকে বলি আমরা মধ্য পর্দা। আর মধ্য পর্দা থেকে এই কোষ ঝিল্লির মাঝখানে যা আছে এটাকে বললে আমরা কি কোষ প্রাচীর অথবা সেল ওয়াল বলি। ঠিক আছে? তাহলে আচ্ছা, আমি আমার ক্যামেরাটাকে এখান থেকে সরাই, তোমাদেরকে পুরোটা স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখন কোষঝিল্লি। তাহলে কোষঝিল্লি জিনিসটা কি? মধ্যপর্দা এবং কোষঝিল্লির মাঝখানে যে জড় উপাদান আছে সেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলে। এই মধ্যপর্দা তো তোমাকে দেখাইলাম। এই পাশেও একটা কোষ, এই পাশেও একটা কোষ। এই দেখো, এইটা হচ্ছে আমার কি কোষঝিল্লি দ্বারা ভেতরের অংশকে, সজীব অংশকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তাহলে কি দেখো, এই হচ্ছে আমার মধ্যপর্দা, এই হচ্ছে আমার কি কোষঝিল্লি। মধ্যপর্দা এবং কোষঝিল্লির মাঝখানে এই অংশটাকে কি বলে? আমরা কোষ প্রাচীর বলি। তাহলে কোষ প্রাচীর দেখো কাদের কাদের থাকে? কোষ প্রাচীর থাকে উদ্ভিদের থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবালের থাকে। তাহলে দেখো, উদ্ভিদেরটা আমরা বিস্তারিত পড়ব। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? দেখো, লিপিড এবং প্রোটিন পলিমার থাকে। কি থাকে? লাইপোপ্রোটিন থাকে। এরপর দেখো, ছত্রাকে কি থাকে? কাইটিন থাকে। এইটা অনেক বেশি আসে এমসিকিউতে। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। শৈবালের ক্ষেত্রে দেখো কি কি আছে? গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড এবং সিলিসিক অ্যাসিড, এগুলো থাকে। তাহলে কাদের থাকে আমাদের পড়তে হবে? উদ্ভিদ, ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক, শৈবাল, এগুলো থাকে। এবং কার স্পেশাল কি? তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যদি একটা বলতে চাও তাহলে সেটা বলবো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এটা অনেক বেশি আসে। তাহলে দেখো, এই কোষ প্রাচীরটা আসলে কিভাবে গঠিত হলো এটা আমরা একটু এখন অবশ্য পড়ি। তো দেখো, সবার আগে মনে করো আমরা এই মধ্য পর্দাটাকে ধরলাম। এইখানে কি আছে? একটা মধ্য পর্দা আছে। তাহলে এই মধ্য পর্দার উপরে কি হবে? কিছু জিনিস এসে জমা হবে। তাহলে সেটা হচ্ছে কি প্রাথমিক স্তর বা প্রথম স্তর তৈরি করবে। তারপরে দেখো, এই যে মধ্যপর্দা নিজেই তো হচ্ছে প্রথম স্তর, তার উপরে যেটা জমা হলো সেটা হচ্ছে কি দ্বিতীয় স্তর। আর দ্বিতীয় স্তরের উপরে যা জমা হচ্ছে সেগুলো হচ্ছে তৃতীয় স্তর। আর তার পরবর্তীতে তার উপরে যা জমা হচ্ছে সেটা হচ্ছে টারশিয়ারি স্তর। তাহলে চলো এগুলো আমরা একটু বিস্তারিত এখান থেকে ভেঙে পড়ি। তাহলে প্রথম স্তর হচ্ছে মধ্যপর্দা নিজেই। এইটা কিভাবে তৈরি হয়? ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল দ্বারা মধ্যপর্দা তৈরি হয়। দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর কি দ্বারা তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা। দেখো, সেলুলোজের ছোট ভাই হেমিসেলুলোজ। হেমি মানে কি? হাফ। এরপর দেখো, তৃতীয় স্তর হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। এখানে কি কি আছে? সেলুলোজ এবং লিগনিন আছে।
দেখো এখানেও সেলুলোজ ছিল, এখানেও সেলুলোজ আছে, বাট ডিফারেন্সটা হচ্ছে লিগনিনে। তাহলে তৃতীয় স্তরে লিগনিন আছে কিন্তু দ্বিতীয় স্তরে নাই। এরপর দেখো স্তর ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে যাবে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর দেখো 1 থেকে 3 মাইক্রোমিটার, কিন্তু তৃতীয় স্তর দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার। বুঝতে পারছো? তাহলে 3টে স্তর গেল। বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয়, বিরল ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর গঠন হয়। তো এইটা কীভাবে গঠন হয়, এই সেকেন্ডারি প্রাচীর, এই যে এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীরের উপরে আবার মনে করো কিছু পদার্থ জমা হয়, এইটা হচ্ছে কি আমার টারশিয়ারি প্রাচীর, এটাই হচ্ছে কি আমার টারশিয়ারি প্রাচীর। তারপরে এই দেখো, তো কিছুক্ষণ আগে কি বললাম, এইটা হচ্ছে একটা কোষ, এইটা হচ্ছে একটা কোষ, তাহলে দেখো এটা হচ্ছে আমার কি কোষ ঝিল্লি, এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। তাহলে দেখো এই জায়গাটায় কি হয়েছে, এই জায়গাটায় গ্যাপ পড়ে গেছে না, এখানে কি আমার কোষ প্রাচীর তৈরি হয়েছে, হয় নাই, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এইটা কি হচ্ছে একটা গর্তের মতো বা কূপের মতো তৈরি হয়েছে। তাহলে দেখো এই যে এই অংশটাকে কি বলা হয়, পিট বা কূপ বলা হয়। মধ্য পর্দার উপরে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে নলাকার গর্ত তৈরি হয় সেটাকেই কি বলা হয়, সেইটাকেই বলা হয় পিট বলা হয়। এই যে এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে পিট বলা হয়। দুইটা পাশাপাশি, তাহলে পিট পেয়ার, এই অঞ্চলটাকে পিট এলাকা বলা হয়। তাহলে এই দুইটার মাঝখানে কি হয়, কিছু নালী দ্বারা দুইটা সাইটোপ্লাজম সংযুক্ত হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। দেখো পিট পেয়ার, পিট মেমব্রেন, পিট মেমব্রেনটা কি, পিট এলাকায় তো একটা মেমব্রেনই আছে, সেটা কি মধ্যপর্দা, তাহলে এইটাকেই বলবো পিট মেমব্রেন। আবার প্লাজমোডেজমাটা কি, এই দুইটা মনে করো পিট এলাকা ছিদ্র ছিদ্র নালিকা পথে সংযুক্ত থাকে সাইটোপ্লাজমের সাথে, সাইটোপ্লাজম যে সংযোগ এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে এখন দেখো আমরা একটু রাসায়নিক গঠনটা শিখি। সবচেয়ে বেশি সেলুলোজ, তার হাফ হেমিসেলুলোজ, এগুলো হচ্ছে 40 এবং 20%। এরপর সবচেয়ে বেশি থাকে পেকটিন, থাকে এ হচ্ছে 30%, পেকটিন 30%। আর সবচেয়ে কম থাকে গ্লাইকোপ্রোটিন, এটা থাকে সবচেয়ে কম। তাহলে এখন দেখো এই যে আমরা বিভিন্ন যে স্তরে কী কী আছে সেটা কিছুক্ষণ আগে পড়লাম, এটাকে একটু ডিটেলস এখানে বলা হয়েছে, এটা চাইলে তোমরা পড়তে পারো বা স্কিপ করতে পারো। তাহলে দেখো যাদের অনেক ভালো করার শখ তারা কী করবা, এটা পড়বা। দেখো মধ্যপর্দায় কী পড়লাম, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল থাকে। এখন দেখো এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল কোনটা কোথা থেকে আসে এগুলো বইতে বলা হয়েছে, তো তোমরা সেখানে চাইলে দেখতে পারো। তো দেখো সাইটোপ্লাজম থেকে মেইনলি আসে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসে কি পেকটিন জাতীয় ভেসিকল। এখন দেখো এই পেকটিন জাতীয় ভেসিকলের মধ্যে কী কী আছে, পেকটিক অ্যাসিড, পেকটিন এবং প্রোটোপেকটিন। পেকটিনের মধ্যে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। এরপর দেখো প্রাথমিক প্রাচীরে কী আছে, কিছুক্ষণ আগে বললাম সেলুলোজ, তার ছোট ভাই হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন থাকে। এখন হেমিসেলুলোজকে আবার বিভিন্ন ভাগে বা বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, যেমন জাইলোগ্লুক্যান, জাইলেন, অ্যারাবেন্স, গ্যালাক্টেন্স ইত্যাদি পলিস্যাকারাইড। আর হচ্ছে কি গ্লাইকোপ্রোটিনের গ্লাইকো থেকে কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে প্রোটিন। তো এই দুইটা থাকে, তার সাথে সাথে অন্যান্য জিনিস থাকতে পারে। এখন দেখো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এই জাইলোগ্লুকান এবং হেমিসেলুলোজ এই দুইটা কি করে, কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্কিং হিসাবে কাজ করে। ক্রস লিঙ্কিং কি, মনে করো এই যে একটা কোষ প্রাচীর, এই দুইটার মাঝখানে মনে করো এভাবে ক্রস আকারে একটার সাথে আরেকটাকে এভাবে বাইন্ড করে দিল, তাহলে কি হয়, অনেক মজবুত হয় জিনিসটা, এইভাবে ক্রস আকারে বাইন্ড করে দিচ্ছে, এটা হচ্ছে আমার ক্রস লিঙ্কিং। আর সেকেন্ডারি প্রাচীরে কি পড়ছিলাম আমরা, এই দুইটা পড়ছিলাম সেলুলোজ এবং লিগনিন থাকে, তার পাশাপাশি কী থাকে দেখো এখন আরও বেশি দেখতেছি সুবেরিন এবং ওয়াক্স থাকে। তাহলে এই সেকেন্ডারি প্রাচীর কোথায় মেইনলি দেখা যায়, মেইনলি দেখা যায় ট্রকিড এবং ফাইবার, তো এগুলো এইসব কোষগুলোতে সেকেন্ডারি প্রাচীর দেখা যায়। এরপরে লাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি সূক্ষ্ম গঠন। দেখো উদ্ভিদ কোষ প্রাচীর গঠনের একদম মেইন উপাদান, প্রধান উপাদানটা হচ্ছে কি আমার সেলুলোজ। তাহলে দেখো সেলুলোজটা কীভাবে তৈরি হয়, এই সেলুলোজ থেকে কীভাবে আস্তে আস্তে ফাইবার তৈরি হয়, এগুলো সব এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই সিরিয়ালটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে, বুঝছো, এই সিরিয়ালটা তোমাদের কী করতে হবে, পড়তে হবে। তো দেখো বিটা ডি গ্লুকোজ বা অসংখ্য গ্লুকোজ মিলে আমার একটা সেলুলোজ তৈরি হয়, আর সেলুলোজ হচ্ছে কি
কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপর সেলুলোজ 1000 থেকে 3000 যে সেলুলোজ, এগুলো মিলে একটা সেলুলোজ চেইন তৈরি হবে। তাহলে একটা সেলুলোজ চেইনে কতগুলো সেলুলোজ থাকে? 1000 থেকে 3000। এইরকম 100টা চেইন মিলে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। কি ধরবে? ক্রিস্টালাইন মাইসেলি। এইটা দেখো কি, এটা হচ্ছে সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম গাঠনিক উপাদান। তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মতম বললে তখন ক্রিস্টালাইন মাইসেলি দিব। তাহলে এরকম মাত্র 20টা ক্রিস্টালাইন মাইসেলে মিলে একটা মাইক্রো বা ছোট ফাইব্রিল তৈরি হয়। আর 250টা মিলে তৈরি হবে কি? মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রো বা বড় ফাইব্রিল তৈরি হয়। তো দেখো ম্যাক্রো থেকে মনে রাখবে কি, এরা হচ্ছে মুখ্য গাঠনিক উপাদান। এই যে মতে ম্যাক্রো, মতে কি মুখ্য, এভাবে মনে রাখতে পারো। অথবা মুখ্য থেকে মনে রাখবা মোটা, আর মোটা মানে কি ম্যাক্রো সাইজে, কি ম্যাক্রো সাইজ। তাহলে এটা হচ্ছে কি আমার ম্যাক্রোফাইব্রিল। তো এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে কি তৈরি হয়? আমার একটা ফাইবার বা তন্তু গঠন করা হয়। তাহলে এই যে এই সিরিয়ালটা না, এটা এমসিকিউতে অনেক বেশি আসে। এটা তোমার সৃজনশীলে আসবে না, এটা তোমার এমসিকিউতে অনেক বেশি আসবে। তো গ্লুকোজের পরে সেলুলোজের পরে একটা সেলুলোজের চেইন থেকে ক্রিস্টালাইন মাইসেলি থেকে একটা মাইক্রোফাইব্রিল, তারপরে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল থেকে পরবর্তীতে ফাইবার তৈরি হয়। তো এটা হচ্ছে আমার কোষ প্রাচীরের যে সূক্ষ্মতম যে উপাদানগুলো, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে এখন আমাদের আর পড়তে হবে কোষ প্রাচীরের কাজ। তাহলে এখন দেখো, তোমাকে মনে করো বই নাই, কিছু নাই, মাথায়ও কিছু নেই, তুমি কি বলতে পারো? এই যে কোষ প্রাচীর, কোষকে কি করছে? একটা আকার দান করছে না? একটা আকার দান করছে। বাইরের জিনিস থেকে একটা কি দিছে? সুরক্ষা প্রদান করছে। তারপরে দেখো এই যে পিট এলাকা আছে বা পিট মেমব্রেন আছে, সেখানে কি করে? এ মনে করো জিনিসপাতি দেওয়া নেওয়া করে, মানে আদান প্রদান করে। তারপর সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করছে না? তাহলে এক কোষে কিছু মনে করো উদ্দীপনা আসলে সেটা আবার অন্য কোষেও যাইতে পারে, বা বাইরে থেকে উদ্দীপনা দিলে এই প্লাজমোডেজমেটার মাধ্যমে সে ভিতরে আসতে পারে। তাহলে কি করতে পারে? উদ্দীপনা গ্রহণ করতে পারে। তাহলে এই জিনিসগুলো কি করতে পারবা? তুমি এমনি না পড়েই কিন্তু লিখতে পারবা। কিন্তু এগুলোই কিন্তু কি জানো, এগুলো হচ্ছে মেইন জিনিস, এগুলো তোমার বইতেই লেখা। তাহলে এখন দেখো কোষ প্রাচীরের কী কী কাজ আছে। এই সুনির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, তারপরে কোষকে শক্ত বা শক্তি দান করে, দৃঢ়তা প্রদান করে। তারপর দেখো কিছু জিনিস শোষণ এবং পরিবহনে সাহায্য করে, বাইরে থেকে জিনিস শোষণ করে নিতে হবে না। তারপরে কোষের একটা অঙ্গাণু থেকে অন্য অঙ্গাণুতে নিতে হবে, তাহলে পরিবহন করতে হবে, এখানেও সাহায্য করে। তারপর দেখো এক কোষ থেকে অন্য কোষকে আলাদা করে রাখে। তারপর কূপ এলাকার মাধ্যমে প্রয়োজনীয় বস্তু ভেতরে আনা দেওয়া এইসব করতে থাকে, এবং বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। মানে বাইরে থেকে কোনো উদ্দীপনা দিলে বা ভেতরে কোনো উদ্দীপনা তৈরি হলে এই দুইটা, এই যে প্লাজমোডেজমাটা আছে, এর মাধ্যমে কি হবে? আদান প্রদান হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কোষ প্রাচীর নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে এখন নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট পড়াবো। তো প্রোটোপ্লাস্টের মধ্যে কি আসবে? আমাদের কোষ ঝিল্লি আসবে। তাহলে আমরা কি করব? চটপট করে স্টার্ট করে ফেলি। দেখো প্রোটোপ্লাস্টটা কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ ঝিল্লির ভিতরে কোষ প্রাচীরের মধ্যে যা আছে সব কিছু মিলে আমার কি তৈরি হবে? এই প্রোটোপ্লাস্টটা তৈরি হবে। তাহলে প্রোটোপ্লাস্টটা পড়ে নিবা এখান থেকে কাকে বলে। তাহলে এর দুই ভাগে ভাগ করা যায়, সজীব প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু। তো নির্জীব বস্তু কি কি আছে? ওই যে কিছুক্ষণ আগে একটা ছকে আমরা পড়ছিলাম এর আগের লেকচারে, মনে করো কিছু সঞ্চিত জিনিস, তারপর কিছু রঞ্জক পদার্থ, কিছু মনে করো বজ্র পদার্থ, ওই সকল জিনিস পড়ে নিবা। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? এটা ক নাম্বারের জন্য আসতে পারে, সংজ্ঞাটা একটু দেখে নিবা। এখানে কি বলা হচ্ছে দেখো, অর্ধস্বচ্ছ আঠালো জেলির ন্যায়, এগুলো সবই তোমরা বুঝবা না হচ্ছে কলয়েড ধর্মীকে। এটা মনে করো পানিকে ধরে রাখতে সাহায্য করবে। তো এই জিনিসটাকে বলবো কি? প্রোটোপ্লাজম। তারপর বিভিন্ন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, তো তোমরা যদি পড়তে চাও বিজ্ঞানী পড়বা, বিজ্ঞানী পার্কিনসের নাম পড়বা। পার্কিনস সর্বপ্রথম প্রোটোপ্লাজমকে নামকরণ করছেন। তারপর দেখো বিজ্ঞানী হাক্সলে পড়বা। হাক্সলে কি বলছেন? তিনি বলছেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর একটি বিজ্ঞানী থেকে যায়, তিনি নাম হচ্ছে কি? ফেলিক্স
ডুজার্ডিন তিনি কি করছেন, এই প্রোটোপ্লাজমকে সার্কোড নামে অভিহিত করছেন। তাহলে এখন দেখো প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভিত্তি বলা হয়, কারণ প্রোটোপ্লাজম না থাকলে জৈবিক কোনো কাজই হবে না, সেজন্য জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আর পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলা হয়, তো দেখো জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমের 70 to 90% হচ্ছে পানি। তাহলে এর জন্যই কী বলা হয়, প্রোটোপ্লাজমকে ফ্লুইড অফ লাইফ বলা হয় বা পানির অপর নাম জীবন বলা হয়। আর একটু বিস্তারিত এখানে বলা হয়েছে যে কোষের শরীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ কী হয়, পানির উপস্থিতি ছাড়া হয় না। প্রোটোপ্লাজম শুকিয়ে যেয়ে মারা যেতে পারে কোষ। তারপরে এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গমের জন্য পানির প্রয়োজন হয়। তো এইসব কারণে কী হবে, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বা পানির অপর নাম হচ্ছে জীবন। তারপর প্রোটোপ্লাজমের যে ভৌত বৈশিষ্ট্য আছে এগুলো একটু দেখে নিবা, এগুলা অত ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় তেমন আসে না, সৃজনশীলেও আসে না, এমসিকিউতেও তেমন বেশি আসে না। জাস্ট একটু রিং দিয়ে রাখবা যাতে আসলে পারো। যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন, এইটা অনেক বেশি আসে। দেখো প্রোটোপ্লাজম কিন্তু এক জায়গায় স্থির অবস্থায় থাকে না। এই যে প্রোটোপ্লাজম এখানে মনে করি স্থির অবস্থায় থাকে না, ও একটু ঘোরাফেরা করে, ও একটু মনে করে এরকম এরকম করে চলাফেরা করে। তো এইভাবে কী করে, প্রোটোপ্লাজম নড়াচড়া করে বা চলাচল করে। তো এই জিনিসটাকে কী বলা হয়, আবর্তন বা সাইক্লোসিস বলা হয়। কী বলা হয়, আবর্তন বা সাইক্লোসিস। তো কী কী আবর্তন আছে, দুই রকমের আবর্তন, একটা হচ্ছে একমুখবর্তী আবর্তন, দ্বিতীয়টা হচ্ছে কি বহুমুখী আবর্তন। তো একমুখী আবর্তন এটা মানে কি, যে কোনো এক পাশ দিয়ে বা একটা বিন্দুকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকবে, যেটা হচ্ছে একমুখী আবর্তন। তো উদাহরণটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। তাহলে এটা মানে একটা জিনিস, ইজি জিনিস, সেটা হচ্ছে পাতা, বা এটা মনে রাখতে পারো একটি পাতা অথবা একতা, এক থেকে একমুখী আর তা থেকে পাতা। তাহলে এটা হচ্ছে একমুখী জিনিসটা মনে রাখবা। এর বহুমুখীর জিনিসটা একটু কঠিন হবে। এইটার নামটা দেখো, এটার নাম হচ্ছে কি ট্রাডেস্ক্যান্টিয়া। ট্রাডেস্ক্যান্টিয়া এটা হচ্ছে বহুমুখী আবর্তন। তাহলে এখন এদিকে কী হয়, কতগুলো গহ্বর মানে কি দুইটা বা তার বেশি গহ্বরকে নিয়ে অনিয়মিতভাবে এটা ঘুরতে থাকে, এটা হচ্ছে বহুমুখী আবর্তন। তাহলে প্রোটোপ্লাজমের প্রধান অংশ কয়টা, তাহলে প্রোটোপ্লাজম মানে কোষের ভিতরে যা যা আছে সেগুলোর কী কী অংশ আছে, এক হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, তারপর আছে সাইটোপ্লাজম এবং আছে কি নিউক্লিয়াস। তো এরা সবাই কি প্রোটোপ্লাজমের অংশ। তাহলে এখন আমরা চলে আসছি আমার কোষঝিল্লির উপরে। তাহলে কিছুক্ষণ আগে আমরা কি পড়লাম, সবার বাইরে থাকে আমার কোষ প্রাচীর, এটা হচ্ছে আমার কোষ প্রাচীর, তারপর এই যে এই অংশটা হচ্ছে আমার কোষঝিল্লি। তাহলে এই কোষঝিল্লি নিয়ে বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন মতবাদ দিয়েছে, এইসব মতবাদ আমাদেরকে একটু এমসিকিউর জন্য জানতে হবে। তাহলে দেখো এখন প্রোটোপ্লাজম কাকে বলে, এটা আসতে পারে পরীক্ষায়, যে প্রোটোপ্লাজম কাকে বলে। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লাইপোপ্রোটিন দ্বারা গঠিত যে দুই স্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, বাকি কোষ ঝিল্লি বলা হয়। তারপর দেখো একে অন্যান্য অনেক বিজ্ঞানী অনেক নাম দিয়েছে, যেমন দেখো প্লাজমা লেমা বা সাইটোমেমব্রেন এর নাম, তারপর কার্নেগেরি এর নাম দিয়েছে কি বায়োমেমব্রেন, তারপর প্লাজমা লেমা এটা কে দিয়েছেন প্লাওয়ার নাম দিয়েছে কি প্লাজমা লেমা। তো প্লাওয়ারের পি থেকে মনে রাখতে পারো কি প্লাজমা লেমা। দেখো এগুলো তো বই থেকে মনে করো প্রত্যেকটি কষ্ট লাগবে তোমাদের, কারণ এগুলো সাজায় দেওয়া নয়, তো তোমাদেরকে আমি একটু নোট থেকে ইজিলি দেখাই দিয়েছি। তাহলে এখন দেখো এই যে কোষঝিল্লি এটার বিভিন্ন নাম আছে, কী কী নাম, কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন। তো এইসব নামে কোষঝিল্লিকে আমরা জানতে পারি। তো প্লাজমা লেমা নাম করেছেন কে, কার্নেগেরি এবং ক্রোমার, আর প্লাওয়ার নাম করছে কি, প্লাওয়ার নাম করছে হচ্ছে প্লাজমা লেমা। তাহলে এখন দেখো বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন হাইপোথিসিস দিয়েছে, তো এই হাইপোথিসিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য জানতে হবে। তো ড্যানিয়েল এবং ড্যাবসন যে মতবাদ দিয়েছেন সেটার নাম হচ্ছে কি স্যান্ডউইচ মডেল। কি নাম, স্যান্ডউইচ মডেল। তাহলে দেখো ড্যানিয়েল এবং ড্যাবসন, আর মাঝখানে কি অ্যান্ড, এইটা একটা রুটি এইটা একটা রুটি, মাঝখানে কি সবজি বা মাংস, কি হয়ে গেল, একটা স্যান্ডউইচ হয়ে গেল না। তাই ড্যানিয়েল ড্যাবসন স্যান্ডউইচ মডেল দিয়েছেন। এরপর দেখো
বেটসন কি দিছেন, বেটসন, তারপর লিনার্ড, তারপর সিঙ্গার, এরাও বিভিন্ন মডেল দান করছেন। এরপর রবার্টসন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, রবার্টসন কি করছেন, উনি ইউনিট মেমব্রেন হাইপোথেসিস দিছেন। কি দিছেন, ইউনিট মেমব্রেন, রবার্ট কি করছেন, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস দিছে। তারপর দেখো আমরা একটা পড়ছিলাম না যে স্কটল্যান্ডের রাজা কি ছিল, ওনার নামও কি ছিল, রবার্ট ছিল না? উনি কি করছে, উনি একতাবদ্ধ হয়ে অনেকগুলো তার কর্মী টর্মী নিয়ে লাস্টে কি হয়েছে, তিনি জিতছিল, তিনি স্কটল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতছিল। তো সেই ইউনিট থেকে মনে রাখতে পারো কি, ইউনিট মেমব্রেন, রবার্টসন। তারপর সিঙ্গার এবং নিকলসন, এটা হচ্ছে আমাদের বিস্তারিত পড়তে হবে। সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন কি, ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল। কি মডেল, ফ্লুইড মোজাইক বা আইসবার্গ মডেল। তাহলে এখন দেখো এটা যদি তোমাদের এভাবে না মনে থাকে, তোমরা এই লাস্টের দুইটার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো, ছন্দ মনে রাখতে পারো। যেমন দেখো কি, রুবাবা আন্টির মেয়ের হাতের সিঙ্গারা নাকি ফলের মজা মিলে, বুঝছো? কি নাম, রুবাবা একজনের নাম, রুবাবা আন্টির মেয়ের হাতের সিঙ্গারায় নাকি ফলের মজা মিলে, মানে কি, রুবাবা আন্টির মেয়ে যে সিঙ্গারাগুলো বানায় সেগুলো খাইলে মনে হচ্ছে যেন ফল খাচ্ছ। তো রুবাবা থেকে রবার্টসন, আন্টির থেকে ইউনিট, মেয়ে থেকে মেমব্রেন, তাহলে ইউনিট মেমব্রেন। আর সিঙ্গারা নাকি থেকে সিঙ্গার নিকলসন, আর ফলের মজা থেকে ফ্লুইড মোজাইক মডেল। তো আশা করি বুঝতে পারছো। এরপরে ক নাম্বারের জন্য আসি কি, ইউনিট মেমব্রেন বলতে কি বুঝো, স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো কি বলা হয়, ইউনিট মেমব্রেন বলা হয়। তাহলে এটা আমার ক নাম্বারের জন্য আসবে। দেখো কি, এটা হচ্ছে আমার একটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে আমার একটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে আমার দুইটা লেয়ার, এটা একটা ফসফোলিপিড লেয়ার, এটা একটা ফসফোলিপিড লেয়ার, দুইটা লেয়ার ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এর মাঝখানে মনে করো একটা প্রোটিন ঢুকে গেছে, এই যে একটা প্রোটিন ভিতরে আছে। তাহলে স্থানে স্থানে গঠিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো কি বলা হয়, ইউনিট মেমব্রেন বলা হয়। তাহলে এখন আমরা শিখব কি, ফ্লুইড মোজাইক মডেল বলতে কি বুঝো, এইটার চিত্র পরীক্ষায় আঁকতে হবে। তো কিভাবে আঁকবা দেখো, সবার আগে একটা গোল দুইটা পা, গোল দুইটা পা লাগায় লাগায় দেখবা, গোল দুইটা পা, এরকম গোল দুইটা পা, গোল দুইটা পা, নিচে একইভাবে গোল দুইটা পা, পা দিক ভিতরের দিকে থাকবে, এভাবে এইভাবে সম্পূর্ণটা আঁকবা, এভাবে এভাবে সম্পূর্ণ অনেক লাইনটা আঁকবা। তারপর কি দিবা, কিছু এখানে উপরে একটু প্রোটিন দিবা, উপরে একটু প্রোটিন দিবা, একটা প্রোটিনকে একদম ভিতরের দিকে ঢুকায় দিবা, তারপর এদিকে আবার একটা প্রোটিন দিবা, তারপর প্রোটিনের সাথে এরকম কিছু শাখা প্রশাখা যুক্ত করে দিবা, তারপরে যে লিপিড আছে লিপিডের সাথে কিছু শাখা প্রশাখা যুক্ত করে দিবা। এই তো হয়ে গেল আমার কি, আমার ফ্লুইড মোজাইক মডেল। এইরকম মোটামুটি আঁকলেই হবে। তারপর তোমাকে কী করতে হবে, মার্কিং করে চিহ্নিত করে বুঝাই দিতে হবে যে এইটা দ্বারা আমি এইটা বুঝাইতেছি। তাহলে এখন দেখো এখানে আমি কি আঁকছি, এইটা হচ্ছে আমার একটা ফসফেট হেড, আর এটা হচ্ছে আমার কি, দেখো একটা হচ্ছে ফসফেট হেড আর হচ্ছে কি লিপিড, লিপিড যে কি বলে টেইল, ফসফেট হেড এবং লিপিড টেইল। এই দেখো এখানে বিস্তারিত লিখছি, এই যে গোল এটা হচ্ছে আমার ফসফেট হেড, আর দুইটা পা এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড টেইল বা লিপিড টেইল। যেহেতু এটা লিপিড তাহলে কি হবে, পানি বিরোধী, চর্বি হচ্ছে কি পানি বিরোধী বা হাইড্রোফোবিক, যেহেতু পানির সাথে এটা মিশতে চায় না তাই এরা হচ্ছে নন পোলার। তাহলে আর যে ফসফেট হেড ও হচ্ছে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক, তাহলে ও হচ্ছে কি পোলার। তাহলে ফসফেট হেড পোলার আর লিপিড যে টেইল এ হচ্ছে কি নন পোলার। তাহলে এর সুবিধাটা কি হলো দেখো, এই যেটা পোলার বা পানিগ্রাহী সে পানির দিকে থাকবে, আর যেটা পানির বিমুখী সে থাকবে কি পানির অপোজিটে থাকবে। এজন্য জিনিসটা হচ্ছে এইভাবে, কারণ কোষের ভিতরেও পানি, কোষের বাইরেও পানি। এই যে কোষ ঝিল্লি, এই জায়গাটার ভিতরে চর্বি জাতীয় বা ফ্যাটি অ্যাসিড টেইলটা থাকবে। এরপরে দেখো, তাহলে তোমাদের কি করতে হবে, এভাবে চিত্রটা আঁকতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ফসফেট হেড, এটা হচ্ছে আমার কি লিপিড টেইল, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা প্রোটিন, এইটা একটা প্রোটিন, এইটাও একটা প্রোটিন, আবার এইটাও একটা প্রোটিন। তো এগুলোর বিভিন্ন নাম আছে। দেখো একটা প্রোটিন কি হয়েছে, দুইটা লেয়ারকে ভেদ করছে না, দুইটা লেয়ারেরই অভ্যন্তরে চলে গেছে।
এজন্য এর নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কি নাম? ইন্টিগ্রাল প্রোটিন, এন্টার করে ঢুকে গেছে, এজন্য ইন্টিগ্রাল প্রোটিন। এরপর কিছু প্রোটিন দেখো কি থাকে, উপরে উপরে থাকে বা পেরিফেরিতে থাকে। এই উপরে উপরে বা পেরিফেরিতে থাকলে তাকে বলবো আমরা কি? পেরিফেরাল প্রোটিন। কি বলবো? পেরিফেরাল প্রোটিন। এরপর কিছু প্রোটিনে লিপিড থাকে, এদেরকে কি বলবো? লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। কি প্রোটিন? লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। এরপর দেখো এই জিনিসটা হচ্ছে কি, এই শাখা প্রশাখা এগুলো হচ্ছে আমার কি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় জিনিস। তাহলে দেখো একটা চর্বির উপরে একটা কি হয়েছে, একটা গ্লুকোজ বা শর্করা লাগছে, তাহলে এর নামটা কি হবে? চর্বি এবং গ্লুকোজ দ্বারা মিল থাকবে। দেখো এর নাম হচ্ছে কি? গ্লাইকোলিপিড। লিপিড হচ্ছে এই যে চর্বি অংশের জন্য, আর এই গ্লাইকো হচ্ছে এই পাশের কার্বোহাইড্রেট অংশের জন্য। তাহলে গ্লাইকোলিপিড। তাহলে প্রোটিনের সাথে সংযুক্ত হলে কি হবে? গ্লাইকো প্রোটিন। দেখছো কি? এটা হচ্ছে আমার প্রোটিন, এটা হচ্ছে গ্লাইকো, তাহলে গ্লাইকো প্রোটিন। তাছাড়া আরও কিছু স্পেশাল অংশ থাকে, সেটা কি? সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল তাহলে কি গুরুত্বপূর্ণ না? কোলেস্টেরল অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের কোষঝিল্লি গঠন করে এই কোলেস্টেরল। তাহলে এখন দেখো এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে একটা লেয়ার, তাহলে এইটা একটা ফসফেট এবং লিপিড মিলে যুক্ত হয়েছে, এটা একটা কি? ফসফেট এবং লিপিড মিলে যুক্ত হয়েছে, তাহলে ফসফোলিপিডের দুইটা লেয়ার বা ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে এখন দেখো এর গঠনটা আমরা একটু শিখি। দেখো সবার প্রথম হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, যেটা বললাম এটা হচ্ছে একটা লিপিড, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফসফেট, এটা হচ্ছে একটা লিপিড, আর একইভাবে ফসফেট, এই যে হচ্ছে লিপিড। তো এইভাবে দুইটা লেয়ার গঠন হবে, ফসফোলিপিড বাই লেয়ার। তারপরে কিছু প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন যেটা বললাম ভিতরের দিকে চলে গেছে। তারপরে দেখো তারপরে আছে কি? পেরিফেরাল প্রোটিন, এই যেটা পেরিফেরিতে থাকে, বা লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন, এই যে উপরেরটা। এরপর দেখো কিছু কি থাকে? গ্লাইকোলিপিড থাকে, গ্লাইকোলিপিড, আর কিছু থাকে গ্লাইকোপ্রোটিন। এই যে আমার গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এই দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স বলা হয়। কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি? কোলেস্টেরল থাকে, লিপিড জাতীয়, তবে ফ্যাট বা এটা বা তেল নয়। কোলেস্টেরল কি তেল বা ফ্যাট নয়, এটা বেশি পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে এগুলো তেমন পাওয়া যায় না। এরপর দুইটা জিনিস মুভমেন্ট মনে রাখবা, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এবং ফ্লুইড মোজাইক মডেল। ফ্লিপ ফ্লপ, এই দেখো এরকমভাবে ছিল না, এরা এরকমভাবে ছিল, এইভাবে ছিল, তাই না? তো কি হতে পারে জানো? এই যে ওর জায়গা থেকে ও এই পাশে চলে আসতে পারে, অথবা ও যে এইখানে আসে ওর জায়গা থেকে ও এখানে চলে আসতে পারে, ওর জায়গা থেকে এ চলে আসতে পারে, মানে কি উল্টা পাল্টা হয়ে গেল, ফ্লিপ ফ্লপ। এটাকে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এটা ল্যাটারাল হতে পারে, ট্রান্সভার্স হতে পারে। ল্যাটারাল মানে কি ও যেখানে আসে আর পাশেরটায় চলে গেল, আর ট্রান্সভার্স মানে উপরের স্তর থেকে নিচের স্তরে চলে আসলো, এটা হচ্ছে আমাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবার ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল কেন বলা হয়? তো দেখো এই যে আমরা কি বললাম, এটা হচ্ছে আমার সেই লেয়ারগুলো, এই লেয়ারগুলোতে কি থাকে? এরকম প্রোটিন থাকে না? প্রোটিন বেশি বেশি থাকে। তো আমি যদি এরকম বড় একটা অঞ্চল কল্পনা করি, তাহলে দেখা যাবে কি এটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে দেখো কি মনে হইতেছে? একটা সমুদ্রের মধ্যে কিছু বরফগুলো কি আছে? ভেসে আছে, এমন মনে হইতেছে না? এই সমুদ্রের যে বরফগুলো ভেসে থাকে কি বলা হয়? আইসবার্গ বলা হয়। এই জন্য এই এই মডেলের নাম কি? আইসবার্গ মডেল। কি বলা হয়? আইসবার্গ মডেল। আবার দেখো এরকম ছোপ ছোপের জন্য কি মনে হইতেছে? মোজাইক মনে হইতেছে না? এর জন্য নাকি কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। বুঝছো কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এখন আমরা রাসায়নিক গঠনটা একটু দেখি। দেখো প্রোটিন আছে, তারপর আর কি কি আছে দেখো? প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। সবচেয়ে বেশি প্রোটিন আছে 60 থেকে 80%, এরপর লিপিড আছে 20 থেকে 40%, আর সবচেয়ে কম আছে কি? কার্বোহাইড্রেট। এগুলো পারলে মনে রাখবা, না পারলে অত ইম্পর্টেন্ট না। কিন্তু এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফসফোলিপিড। দেখো এখানে 5টা ফসফোলিপিড বা 5 প্রকার ফসফোলিপিড পাওয়া যায়, এর মধ্যে মাত্র একটাই সরল, আর বাকি 4টাই কি? জটিল। সরলটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, সরলটার নাম কি? ফসফাটাইডিক অ্যাসিড। আর যে জটিলগুলো আছে
এর মধ্যে মেইনটা হচ্ছে লেসিথিন। লেসিথিন হচ্ছে কি জটিল, লেসিথিনটা হচ্ছে জটিল, আর এটা কি প্রায় অর্ধেকের বেশি থাকে। এরপরে যে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি যে কোষঝিল বা কোষঝিল্লির প্রায় শুকনো অংশের 75%ই কি লিপিড। দেখো লিপিডের পরিমাণ কিন্তু এখানে রাসায়নিকভাবে কম, 20 থেকে 40, বাট যদি কোষকে শুকাইয়ে আমি ওজন করি তাহলে লিপিডের পরিমাণ হবে 75%। এইটা ধরে রাখো, তোমাদের কলেজের সকল পরীক্ষাতে এটা আসবে, এটা আমাদের সময় আসলে তোমাদের সময় আসবে। তো এখন আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি মেমব্রেনের কাজ এবং সেল মেমব্রেনের কাজ, মেমব্রেন প্রোটিন এবং সেল মেমব্রেনের কাজ। আচ্ছা পড়তেছি, তার আগে আমরা কয়েকটা বিশেষ অবস্থার জিনিস দেখে নিই। দেখো মাইক্রোভিল্লাই বলতে কি বুঝো? এই যে আমরা কোষ ঝিল্লি পড়লাম না, কোষ ঝিল্লি, তো এই ঝিল্লি অংশটা মনে করো কি হলো, এরকম স্মুথ না থেকে ও কিছুটা ভাঁজ ভাঁজ হয়ে গেল। ও কি হয়ে গেল? ও কিছুটা এরকম ভাঁজ ভাঁজ হয়ে গেল। ও কিছুটা এরকম ভাঁজ ভাঁজ হয়ে গেল, বুঝছো? এই যে ভাঁজ ভাঁজ হয়ে গেছে না, এই ভাঁজ ভাঁজ অংশকে কি বলা হয়? মাইক্রোভিল্লাই। কি বলা হয়? মাইক্রোভিল্লাই বলা হয়। ছোট্ট ছোট্ট ছোট ছোট ভিল্লাই, এজন্য একে কি বলা হয়? মাইক্রোভিল্লাই। ভিল্লাই মানে কি? অভিক্ষেপ, আর মাইক্রো মানে ছোট্ট, তাহলে ছোট ছোট অভিক্ষেপ। তাহলে এটা গঠন হওয়ার কারণ কি? এই দেখো, তোমরা দেখো, এই যে এই অংশটা, এইখানে আমার ক্ষেত্রফল কত? মাত্র এইটুক না? কিন্তু এটাকে যখন আমি এরকম পেঁচাবো তখন এর ক্ষেত্রফল কি হয়ে গেল? এত লম্বা হয়ে গেল না? তাহলে কি হলো? এর অঞ্চল বৃদ্ধি করে। কি অঞ্চল বৃদ্ধি করে? শোষণ অঞ্চল বৃদ্ধি করে। এই জায়গায় দিয়ে সে অনেক বেশি শোষণ করতে পারবে। শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে। তারপরে এগুলা মেইন জিনিসটা কি? এরা অসংখ্য ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ দ্বারা গঠিত, প্রায় 3000 পর্যন্ত প্রত্যেকটা কোষে থাকতে পারে। তাহলে বুঝছো, 3000টা যদি থাকে তাহলে একটা কোষের যে সাইজ ছিল ও মানে শোষণ অঞ্চল, তার থেকে 3000 গুণ বাড়াতে পারে এই মাইক্রোভিলাইয়ের মাধ্যমে। এরপর দেখো ইম্পর্টেন্ট, সেটা ডেজমোজোম। তো ডেজমোজোম দেখো এই নিচের দিকে থাকে, এবং এই দুইটা হচ্ছে কিছুটা প্রোটিন। এই প্রোটিনটা দুইটা কোষকে ধরে রাখে। দেখো দুটি কি করে? কোষকে সংযুক্ত রাখে। তো এটা হচ্ছে আমার কি ডেজমোজোম। এরপর আছে ফ্যাগোসাইটিক ভেসিকল এবং পিনোসাইটিক ভেসিকল। দেখো পিনোসাইটিক, পিনো থেকে মনে রাখবা কি পানি। তাহলে কোষ যদি ভিতরে পানিকে ঢুকায় তাহলে সেটা হচ্ছে একটা যে বলের মতো তৈরি করবে, বলের ভিতরে পানি থাকবে, সেটাকে কি বলবো? পিনোসাইটিক ভেসিকল। ভেসিকল মানে আমি এই বলটাকে বোঝাইতেছি। এই বলটা কি দ্বারা তৈরি হবে? এটা আমার কোষ ঝিল্লি দ্বারাই তৈরি হবে, কারণ কোষ ঝিল্লিকে চিরে পানিটা ভিতরে ঢুকবে এই কোষ মেমব্রেনটাকে নিয়ে। আর যদি এটা শক্ত পদার্থ হয় তাহলে সেটা হয়ে যাবে কি ফ্যাগোসাইটিক ভেসিকল। এই দেখো কিছু একটা কঠিন বস্তু, এই কঠিন বস্তুকে কি করলো? আমার এই কোষটা গ্রাস করে ফেললো, যেমন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে এটাকে কি বলা হয়? ফ্যাগোসাইটিক ভেসিকল। এটা হচ্ছে আমার একটা ভেসিকল। এটা আমার ভেসিকল মানে কি একটা বলের মতো অংশ, এটা কোষ ঝিল্লি দ্বারা তৈরি। এর ভিতরে শক্ত জিনিস থাকলে ফ্যাগোসাইটিক ভেসিকল, আর যদি পানি থাকে তাহলে পিনোসাইটিক ভেসিকল। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে এখানে যা আছে এগুলো সব তোমাদেরকে বলা হয়েছে, একদম সব কিছু বলা হয়েছে, বাট আমাদের এখন দুইটা জিনিস পড়তে হবে, কোষ ঝিল্লির কাজ এবং কি কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীর তো বললাম, কোষ ঝিল্লি এবং যে মেমব্রেন প্রোটিন আছে এই দুটার কাজ পড়তে হবে। তো দেখো মেমব্রেন প্রোটিনের কাজটা কি? তো মেমব্রেন প্রোটিন কেমন ছিল? এরকম ছিল না? তো মনে করো এইটা হচ্ছে আমার একটা প্রোটিন, বা মনে করো এইটা হচ্ছে একটা প্রোটিন, বা এই একটা প্রোটিন, এগুলো হচ্ছে আমার প্রোটিন। তাহলে এরা কী করতে পারে? দেখো হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এগুলোর জন্য রিসেপ্টর হিসাবে কাজ করতে পারে। তো এইখানে এসে একটা হরমোন লাগতে পারে কোষের, তাহলে কোষের অনেক কাজ হবে। তাহলে এক নম্বর রিসিভ করে, মানে রিসেপ্টর হিসেবে কাজ করে। তারপর দেখো ট্রান্সপোর্ট করে, বিভিন্ন জিনিস কি করে? ট্রান্সপোর্ট করে। মানে এইখানে একটা মনে করো সোডিয়াম আয়ন আসলো, একটা সোডিয়াম আয়নকে সে কোষের ভিতরে নিতে পারবে। তো এর জন্য সে কী ব্যবহার করে? বিভিন্ন চ্যানেল, পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই সকল ব্যবহার করে ইলেকট্রন বা আয়নকে কোষের ভিতরে নেয় বা কোষ থেকে বাইরে বের করে। এরপর দেখো এরা কী করে? এনজাইম হিসাবে কাজ করে। এনজাইম হিসাবে কাজ করে কি? এখানে এসে মনে কর কোনো একটা জিনিস যুক্ত হলো, যুক্ত হয়ে সেই মনে কর যা ছিল তার থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে।
এটাও কি একটা এনজাইমের জন্য মতো কাজ করতেছে। দেখো যেমন এই এরিনাইল সাইক্লেস এটিপি থেকে এএমপি সংশ্লেষণ করা হয়। মনে করো এটা হচ্ছে আমার কি একটা কোষ ঝিল্লি, এর ভিতরে মনে করো কি একটা ঝিল্লি যে প্রোটিন আছে, তো এইখানে আমার কি ছিল এটিপি ছিল, এই এটিপি আর সংস্পর্শে এসে এএমপিতে পরিণত হয়েছে। তাহলে এইটাও কি, এটা হচ্ছে একটা এনজাইম হিসেবে কাজ করতেছে। এরপরে কিছু অংশ আছে যে কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে, তারপরে আর কি করে, কতক প্রোটিন সাইটোস্কেলিটনের সাথে যুক্ত হয়ে কোষকে স্থির রাখে। তো এইটা হচ্ছে আমার একটা কোষ, এটা হচ্ছে একটা মনে করো অঙ্গাণু বা এটা মনে করো একটা প্রোটিন, এটা হচ্ছে আমার স্কেলিটন। তো এই স্কেলিটন কি করে, এই সাইটোস্কেলিটন এই কোষকে ধরে রাখে, একটা কোষের অংশকে আর একটা কোষের মানে সেই কোষের অন্য অংশের সাথে ধরে রাখে এবং একটা দৃঢ়তা প্রদান করে। তো এটা হচ্ছে এর কাজ। আর যে কাজটা বাকি সেটা হচ্ছে আমার কোষ ঝিল্লির কাজ। তো এই কাজগুলো মনে করো অনেকটা ওইটা পাবা। তোমাকে যদি কোষ ঝিল্লির কাজ বলতে বলে, তুমি ওই মনে করো যে মেমব্রেন প্রোটিন যেটা আছে সেটার কাজগুলো লিখতে পারো। তো দেখো এই জিনিসটা কি, ঝিল্লি যা করে এও তাই করে, বা একটা আকার দেয় মনে করো, তারপর কোষকে পৃথক রাখে, তো কোষের ভিতরে কিছু নেয়, কোষ থেকে কিছু বাইরে বের করে, উদ্দীপনা ভিতরে নেয়, এই সকল জিনিস এখানে আছে। দেখো কোষ বিভিন্ন কোষ সহ বিভিন্ন যে বস্তু আছে এদেরকে ঘিরে রাখে, তারপর দেখো প্রতিকূল অবস্থা থেকে বস্তুকে রক্ষা করে, এর মধ্য দিয়ে ব্যাপন নিঃসরণ সমন্বয়ে সমন্বিত হয়, তারপর কাঠামো হিসেবে কাজ করে, বস্তু স্থানান্তর করে, বিভিন্ন ধরনের অণু তৈরি করতে পারে, কারণ ভিতরে রাইবোজোম আছে, রাইবোজোম কী করে, প্রোটিন তৈরি করে, তাও বিভিন্ন তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, কারণ কোষের ভিতরে ডিএনএ আরএনএ এসব জিনিস থাকে। তারপরে দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন জিনিস বা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল জিনিস কোষের ভিতরে নেয়, তারপর অ্যান্টিজেন এনজাইম এগুলোও সে কী করে, ক্ষরণ করে। এই যে মনে করো এটা হচ্ছে আমার একটা কোষ ঝিল্লি, এইখানে মনে করো আমার একটা এনজাইম তৈরি হয়েছে বা অ্যান্টিজেন তৈরি হয়েছে, সে কী করে, সে এইখানে চলে আসলো, এখানে চলে আসার পরে সে এইভাবে মনে করো এটাকে আবার কী করো, বের করে দিল। তো কোষ ঝিল্লি কী করে, বেরও করে দেয়। তাহলে এনজাইম অ্যান্টিজেন এগুলো ক্ষরণ করতে পারে। তারপরে কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার হরমোন ইত্যাদি আসলে তথ্য সংগ্রহ করতে পারে, উদ্দীপনা গ্রহণ করতে পারে, তারপর ভাঁজ হয়ে কী তৈরি করতে পারে, মেসোসোম তৈরি করতে পারে। এই যে এটা ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গোল তৈরি করলো মেসোসোম, এটা কী করতে পারে, শক্তি তৈরি করতে পারে। তারপরে গ্লাইকো যে ক্যালিক্স থাকে, যে এখানে মনে করো কি আমার সেই গ্লাইকো ক্যালিক্স আছে, এই গ্লাইকো ক্যালিক্স কোষের শনাক্তকারী বা রিকগনাইজার হিসেবে কাজ করে। মনে করো এটা হচ্ছে আমার স্টমাকের কোষ, স্টমাকের কোষে কিছু এখানে আমার গ্লাইকোপ্রোটিন আছে, এটা মনে করো আমার হার্টের কোষ, এখানে কিছু আমার গ্লাইকোপ্রোটিন আছে। তো এইটা দ্বারা আমি হার্টকে নির্ণয় করতে পারবো, আর এই জায়গাটা দ্বারা আমি নির্ণয় করতে পারবো আমার গ্যাস্ট্রিক কোষকে। তাহলে এই যে গ্লাইকোক্যালিক্স এটা ডিফারেন্সিয়েট করতে পারে যে এইটা কোন ধরনের কোষ। তো আশা করি বুঝতে পারছো। আর লাস্ট যে জিনিসটা পড়বা, কোষ ঝিল্লি এবং কোষ মেমব্রেন, কোষ ঝিল্লি আর হচ্ছে কি কোষ প্রাচীর, এই দুইটার মধ্যে পার্থক্য, এটা কীতে আসে, এটা আমাদের খ নাম্বারে আসতে পারে। তো আজ এ পর্যন্তই থাক, লেকচার আর বেশি বড় করলাম না, নেক্সট ক্লাসে বাকি অংশটুকু বাড়ায় দিব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাও। আর যদি মনে করো না একটু তোমাদেরকে স্লোলি পড়াতে হবে, একটু ভাঙ্গা পড়াতে হবে, আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো বেস্ট অফ লাক, তোমাদের সকলকে স্বাগতম। ক্লাসটা ভালো মতো করবা, নোট যেটা আছে নোটটা তোমরা করে নিও, বা তোমরা তোমাদের মতো নোট করে আপডেট করে নিবা, দেখবা পড়াটা ইজি হয়ে যাচ্ছে। তো বেস্ট অফ লাক তোমাদেরকে, নেক্সট আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।